আমি জানতাম না যে আমার অনলাইন প্রেমিক আসলে আমার নিজের ছেলে। আমি অনলাইন ডেটিং অ্যাপে রেজিস্ট্রেশন করেছিলাম, বয়স 38 লিখে প্রোফাইল ছবি আপলোড করেছিলাম। 1 সপ্তাহ পর একটি মেসেজ পেলাম, যা পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার নিজের ছেলে, সে জানতো না এটা আমার প্রোফাইল। মেসেজে লিখেছিল, আপনি আমার মায়ের মতো দেখতে, আমি আমার মাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আপনাকে দেখে সেই অনুভূতি জাগলো। আমি হাত কাঁপতে কাঁপতে মেসেজ লিখলাম, রাজু, এটা তোমার মা। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আপনি আমার নাম কি করে জানেন? আমি মোবাইল হাতে নিয়ে বসে রইলাম, কি উত্তর দেব বুঝতে পারছি না। পরের দিন সকালে রাজু স্কুলে যাওয়ার আগে আমার রুমে এসে বলল, মা, তুমি কাল রাতে খুব অদ্ভুত ব্যবহার করছিলে, কি হয়েছিল? আমি পাংশু মুখে বললাম, কিছু নাকি। কিন্তু আমার মনে হচ্ছিল আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা আর আগের মতো নেই। সন্ধ্যায় রাজু আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। সে আস্তে আস্তে বলল, মা, আমি জানি তুমি আমার মেসেজগুলো দেখেছ। আমি জানি না কি করে তুমি সেই অ্যাপে ছিলে, কিন্তু এটা বোধহয় ভাগ্য। আমি কাপা গলায় বললাম, রাজু, তুমি কি বলছো? আমি তোমার মা। রাজু আমার হাত ধরে বলল, হ্যাঁ, তুমি আমার মা, কিন্তু আমি তোমাকে অন্যভাবে দেখি। তোমার হাসি, তোমার চলাফেরা, সব কিছু আমাকে পাগল করে দেয়া। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি মা, শুধু একজন ছেলের মতো নয়, একজন পুরুষের মতো। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার কানে যা শুনছি। আমার নিজের সন্তান, যাকে আমি গর্ভে ধারণ করেছি, সে আমাকে এভাবে দেখে। রাজু, তুমি পাগল হয়ে গেছ? আমি চিৎকার করে উঠলাম, এটা সম্পূর্ণ অস্বাভাবিক। তুমি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাও। মা, আমি পাগল নই। রাজু আমার আরও কাছে এগিয়ে এলো। আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি। আমি তোমাকে চাই, শুধু মা হিসেবে নয়, আমার জীবন সঙ্গিনী হিসেবে। কি, এই গল্পটি শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে? সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয়, সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুরাধা দত্ত। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম বিপ্লব দত্ত, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর সুমিতা। অভিজিৎ 19 বছর বয়সী, কলেজে পড়ে। সুমিতা 12 বছর বয়সী, স্কুলে যায়। আমি সবসময় মনে করতাম আমাদের পরিবারটা খুব সাধারণ, স্বাভাবিক। আমরা মধ্যবিত্ত পরিবার। আমাদের নিজেদের ছোট একটা বাড়ি আছে শহরের প্রান্তে। বিপ্লব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আমি একটা বুটিক চালাই। আমাদের সন্তানরা ভালো ছাত্র। আমরা ছুটির দিনে পিকনিকে যাই, বছরে একবার বেড়াতে যাই। সব কিছুই ছিল স্বাভাবিক, যতক্ষণ না সেই ঘটনাটা ঘটেছিল। গত বছরের কথা, আমাদের বিয়ের 20 বছর পূর্তি হয়েছিল। বিপ্লব আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। সে আমাকে দার্জিলিং যাওয়ার টিকিট কিনে দিয়েছিল। আমি অনেক খুশি হয়েছিলাম। বাচ্চারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাই আমরা ঠিক করলাম শুধু আমরা দুজনেই যাব। আমাদের জন্য এটা একটা সেকেন্ড হানিমুন হবে। বিপ্লব আমাকে বলেছিল, অনু, তুমি তোমার সব চিন্তা ঘরে রেখে যাও, শুধু আমরা দুজন থাকব এবং আবার প্রেমে পড়ব। ট্রেনে উঠে আমরা পাশাপাশি বসেছিলাম। বিপ্লব আমার হাতে হাত রেখে ঘুমিয়ে পড়েছিল। আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম। অনেক দিন পর এত শান্তি লাগছিল। ঘণ্টাখানেক পর বিপ্লবের মোবাইলে একটা মেসেজ আসলো। সে ঘুমাচ্ছিল। আমি দেখলাম মেসেজটা উপরে লেখা ছিল, মায়া গো, এই নামে কাউকে চিনি না। মেসেজটা পড়ে আমার শরীরের রক্তহীন হয়ে গেল। ডার্লিং, তোমাকে মিস করছি। তোমার শরীরের উষ্ণতা, তোমার ছোঁয়া, তোমার চুম্বন সব মনে পড়ছে। আজকে রাতে আবার দেখা হবে, তাই না?
আমার হাত কাঁপাতে শুরু করল। বিপ্লব আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে আমাকে দার্জিলিং পাঠাচ্ছে যেন সে অন্য কারোর সাথে থাকতে পারে। আমি তার মোবাইলটা ঘাঁটতে শুরু করলাম। আরও অনেক মেসেজ দেখলাম, ছবি দেখলাম। এক মহিলার সাথে বিপ্লবের ছবি, তাদের ইন্টিমেট মুহূর্ত। আমার চোখে পানি এসে গেল। আমি কাঁদতে কাঁদতে বাথরুমে চলে গেলাম। যখন ফিরে এলাম, বিপ্লব জেগে উঠেছিল। আমার লাল চোখ দেখে সে জিজ্ঞেস করল, কি হয়েছে অনু? তার ফোন তার দিকে ছুঁড়ে দিয়ে বললাম, মায়াকে। বিপ্লবের মুখ সাদা হয়ে গেল। অনু, আমি ব্যাখ্যা করতে পারি। কি ব্যাখ্যা করবে? আমি চিৎকার করে উঠলাম। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো। সারপ্রাইজ, সেকেন্ড হানিমুন, সব ভান। তুমি আমাকে সরিয়ে রাখতে চেয়েছিলে যেন তুমি ওই গিয়ে। বিপ্লব হাত তুলে আমাকে থামালো। অনু, শোনো, এটা সেরকম কিছু না। এটাই। আমি আর কিছু শুনতে চাইনি। আমি সিটে বসে পড়লাম এবং জানালার দিকে তাকিয়ে রইলাম। বিপ্লব আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি কিছু শুনিনি। ট্রেন যখন পরের স্টেশনে পৌঁছালো, আমি নেমে পড়লাম। বিপ্লব আমাকে ডাকল, কিন্তু আমি শুনলাম না। আমি একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে আসলাম। বাড়িতে অভিজিৎ আর সুমিতা অবাক হয়ে আমাকে দেখল। মা, তুমি ফিরে এলে? বাবা কোথায়? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারিনি। সারা রাত ঘরে বসে কাঁদলাম। পরের দিন সকালে বিপ্লব বাড়ি ফিরে এলো। সে বারবার বলছিল, অনু, আমার কথা শোনো, এটা সেরকম কিছু না গে। আমি তাকে ঘরে ঢুকতে দেইনি। বাচ্চাদের সামনে আমরা কোনো কাণ্ড করব না। তুমি এখনও ওদের সাথে থাকো। আমি পরে তোমার সাথে কথা বলবো গো। সেদিন বিকেলে আমি বিপ্লবকে আমাদের বেডরুমে ডেকে নিলাম। সব কথা সত্যি সত্যি বলো, আমি বললাম। বিপ্লব দীর্ঘশ্বাস ফেলে বলল, অনু, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। মায়া আসলে আমার অভিনয় ক্লাসের অংশ। আমি অবাক হয়ে তাকালাম। অভিনয় ক্লাস? হ্যাঁ, বিপ্লব বলল। গত 6 মাস ধরে আমি একটা অভিনয় ক্লাসে যাচ্ছি। আমি তোমাকে বলিনি, কারণ আমি লজ্জা পাচ্ছিলাম। তুমি জানো, আমার সবসময় অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আমি কখনো সাহস পাইনি। এখন আমরা একটা নাটক করছি, আর মায়া আমার সহ অভিনেত্রী। ওই মেসেজগুলো আমাদের স্ক্রিপ্টের লাইন আমরা প্র্যাকটিস করছিলাম। ছবিগুলো আমাদের রিহার্সালের, যেটা আমরা শট করেছিলাম প্রোমো পোস্টারের জন্যে। কি, আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি আমাকে বললিনি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমাদের বিয়ের বার্ষিকীতে। আমি তোমাকে নাটকের টিকিট দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে স্টেজে দেখো এবং গর্বিত হও, কিন্তু আমি জানতাম না তুমি আমার ফোন চেক করবে। আমি কি এত বড় একটা ভুল করেছি? কিন্তু তখনই আমার মনে হলো এটা সত্যি হতে পারে না। অভিনয় ক্লাস, নাটক, এটা সবই একটা মিথ্যা ছিল। আমি উঠে দাঁড়ালাম। বিপ্লব, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু আমি পারছি না। আমাকে প্রমাণ দাও। বিপ্লব তার মোবাইল বের করে একটা নম্বরে ফোন করল। স্পিকারে রেখে বলল, হ্যালো রাজন, আমি বিপ্লব। তুমি কি আমার স্ত্রীকে বলতে পারো আমি সত্যিই তোমার থিয়েটার গ্রুপের সদস্য? ওপাশ থেকে একটা পুরুষের গলা শোনা গেল। হ্যালো অনুরাধা, আমি রাজন, বিপ্লবের থিয়েটার ডিরেক্টর। আপনার স্বামী আমাদের গ্রুপের অন্যতম প্রতিভাবান অভিনেতা। আমরা সবাই তার অভিনয় দেখে মুগ্ধ। আমাদের আসন্ন নাটকে তিনি লিড রোল করছেন। আমি আশা করি আপনি প্রিমিয়ারে আসবেন। আমি একটু হাসলাম। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসব গো। কল শেষ করে আমি বিপ্লবের দিকে তাকালাম। আমি সত্যিই দুঃখিত। আমি তোমাকে ভুল বুঝেছিলাম গো। বিপ্লব আমাকে জড়িয়ে ধরল। কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারি তুমি কেন এমন ভেবেছিলে। আমার উচিত ছিল তোমাকে সব কিছু আগে থেকে বলা গো। আমরা সেদিন রাতে আবার দার্জিলিং যাওয়ার টিকিট বুক করলাম। এবার কোনো গোপন কথা নেই, কোনো অপ্রত্যাশিত সারপ্রাইজ নেই। আমি ভেবেছিলাম এভাবেই আমাদের গল্প শেষ হবে, কিন্তু এটা ছিল শুধু শুরু। 1 মাস পর বিপ্লবের নাটকের প্রিমিয়ার নাইট। আমি অভিজিৎ আর সুমিতাকে নিয়ে থিয়েটারে গিয়েছিলাম। আমি খুব উত্তেজিত ছিলাম।
আমার স্বামী আজ স্টেজে অভিনয় করতে। আমি প্রথম সারিতে বসেছিলাম। নাটক শুরু হলো। বিপ্লব একজন ডিটেকটিভের ভূমিকায় অভিনয় করছিল। সে ছিল অসাধারণ। এর আগে কখনো আমি জানতামও না সে এত ভালো অভিনয় করতে পারে। নাটকের মাঝে মায়া প্রবেশ করল। আমি তাকে আগে কখনো দেখিনি, কিন্তু সে ফোনের ছবিতে দেখেছিলাম সেই মহিলা। সে ছিল সুন্দরী। তার চুল লম্বা এবং কালো চোখ বর্বর। সে একজন মিস্ট্রেসের ভূমিকায় অভিনয় করছিল যে ধনী ব্যবসায়ীকে খুন করেছে। বিপ্লবের চরিত্র তাকে ধরার চেষ্টা করছিল। নাটক চলাকালীন আমি লক্ষ্য করলাম বিপ্লব আর মায়ার চোখাচোখি হচ্ছে। তাদের মধ্যে যেন একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। এটা শুধু অভিনয় হতে পারে না। আমার বুকের ভেতর আবার সেই ভয় জাগছিল। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এটা শুধুই অভিনয় অনু, তুমি আবার সেই ভুল করো না আগে। নাটক শেষে আমি বাচ্চাদের নিয়ে বিপ্লবের জন্য ব্যাকস্টেজে অপেক্ষা করছিলাম। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। আমিও তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি অসাধারণ ছিলে। বিপ্লব আমার গালে চুমু দিয়ে বলল, তোমার জন্যই এসব। উফ! তখনই মায়া এসে বিপ্লবকে জড়িয়ে ধরল। ডার্লিং, তুমি অসাধারণ ছিলে। সে ঠিক সেই লাইন বলল যেটা আমি বলেছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। বিপ্লব আমার দিকে তাকিয়ে বলল, অনু, এ হচ্ছে মায়া, আমার সহভিনেত্রী গো। মায়া আমার দিকে তাকিয়ে হাসল। তারপর আবার বিপ্লবের দিকে তাকিয়ে বলল, তুমি কখনো আমাকে তোমার স্ত্রীর কথা বলনি? তিনি অনেক সুন্দরী গো। আমি অস্বস্তি বোধ করছিলাম। চলো, আমরা বাড়ি যাই, আমি বিপ্লবকে বললাম। পথে আমি বিপ্লবকে জিজ্ঞেস করলাম, তুমি কখনো মায়ার কাছে আমার কথা বলনি? বিপ্লব গাড়ি চালাতে চালাতে উত্তর দিল, ও, আমি বলেছি, সে নিশ্চয়ই ভুলে গেছে। আমি আর কিছু বলিনি, কিন্তু আমার মনে সন্দেহ জাগছিল। পরের কয়েকদিন আমি বিপ্লবের আচরণ লক্ষ্য করছিলাম। সে অনেক বেশি ফোনে কথা বলছিল, অনেক ব্যস্ত ছিল। একদিন আমি দেখলাম সে আমাদের বেডরুমে দরজা বন্ধ করে ফোনে কথা বলছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম। না, আমি এখন আসতে পারবো না, বিপ্লব বলছিল। অনু সন্দেহ করতে শুরু করেছে, আমাদের সাবধান হতে হবে। আমি দৌড়ে আমাদের বেডরুমে ঢুকে পড়লাম। কার সাথে কথা বলছিলে তুমি? আমি জিজ্ঞেস করলাম। বিপ্লব চমকে উঠল। অনু, তুমি আমাকে ভয় দেখিয়ে দিলে। আমি রাজনের সাথে কথা বলছিলাম, আমাদের পরের নাটক নিয়ে। কি মিথ্যা! আমি চিৎকার করে বললাম। আমি সব শুনেছি। তুমি মায়ের সাথে কথা বলছিলে, তাই না? তোমরা আমার পিছনে কি করছো? বিপ্লব গভীর শ্বাস নিল। অনু, তুমি আবার শুরু করলে? আমি তোমাকে আগেও বলেছি, মায়ের সাথে আমার সম্পর্ক শুধু পেশাদার। আমরা একসাথে অভিনয় করি, এর বেশি কিছু না। গিয়ে আমি তার মোবাইল হাত বাড়িয়ে চাইলাম, আমাকে তোমার ফোন দাও। বিপ্লব ফোন দিতে অস্বীকার করল। এটা আমার ব্যক্তিগত জিনিস, তুমি কেন আমাকে বিশ্বাস করো না? কারণ তোমার আচরণ সন্দেহজনক। আমি বললাম, তুমি যদি কিছু লুকাচ্ছ না, তাহলে আমাকে ফোন দেখাতে তোমার আপত্তি কেন? সেদিন রাতে আমরা পাশাপাশি শুয়ে থাকলেও কেউ কারোর সাথে কথা বলিনি। পরের দিন সকালে বিপ্লব অফিসে চলে গেল। আমি ঠিক করলাম আমি নিজেই সত্য খুঁজে বের করব। আমি থিয়েটার গ্রুপের অফিসে গেলাম। সেখানে রাজনের সাথে দেখা করলাম। মায়া সম্পর্কে আমাকে কিছু বলুন, আমি জিজ্ঞেস করলাম। রাজান অবাক হয়ে বলল, মায়া, সে তো আমাদের গ্রুপের নতুন সদস্য। মাস দুয়েক আগে যোগ দিয়েছে। তার আগে সে ফিল্মে কাজ করত। খুব প্রতিভাবান অভিনেত্রী। সে আর বিপ্লব কি অনেক সময় একসাথে কাটায়? রাজান একটু অস্বস্তি বোধ করল। ওরা একসাথে অভিনয় করে, তাই প্র্যাকটিস করতে হয়। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? আমি ঠিক তখনই মায়াকে অফিসে ঢুকতে দেখলাম। সে আমাকে দেখে অবাক হল। অনুরাধা, তুমি এখানে কি করছো? আমি সরাসরি বললাম, তোমার আর বিপ্লবের মধ্যে কি চলছে? মায়া হেসে উঠল। বিপ্লব আর আমি? না, আমরা শুধু সহকর্মী। তবে সে খুব ভালো মানুষ আর অসাধারণ অভিনেত্রী গো।
আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। সে মিথ্যা বলছে কিনা তা আমি বুঝতে পারছিলাম না। তাহলে তোমরা কেন লুকিয়ে কথা বলো? তোমরা কি আমার পিছনে ঘোরাঘুরি করছো? মায়া সত্যি অবাক হয়ে গেল। কি বলছো তুমি? আমি কখনো বিপ্লবের সাথে লুকিয়ে কথা বলি না। আমরা শুধু রিহার্সালের সময় কথা বলি। আমি চলে আসার আগে রাজান আমাকে একটা খাম দিল। আমাদের পরের নাটকের প্রিমিয়ারের 2টো টিকিট। আমি আশা করি আপনি আবার আসবেন। বাড়ি ফিরে আমি ভাবছিলাম, আমি কি আবারও ভুল করছি? বিপ্লব সত্যিই কি নির্দোষ? আমি সন্ধ্যায় বিপ্লবের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। সন্ধ্যা হলো, কিন্তু বিপ্লব বাড়ি ফিরল না। আমি ফোন করলাম, সে ফোন ধরল না। রাত 8টা, 9টা, 10টা বেজে গেল, কোনো খবর নেই। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। শেষ পর্যন্ত রাত 11টায় বিপ্লব বাড়ি ফিরল। তুমি কোথায় ছিলে? আমি জিজ্ঞেস করলাম। রিহার্সেলে, বিপ্লব বলল। আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল গো। আমি তার চোখের দিকে তাকালাম। বিপ্লব, আমি আজ থিয়েটারে গিয়েছিলাম। আমি রাজন আর মায়ার সাথে কথা বলেছি। বিপ্লবের মুখের ভাব পরিবর্তন হল। তুমি কি করেছ? কেন? কারণ আমি জানতে চেয়েছিলাম। সত্যি কি? আমি বললাম, তুমি আমাকে কিছু লুকাচ্ছ বিপ্লব। আমি জানতে চাই সেটা কি গো। বিপ্লব দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আমি তোমাকে সব বলবো, কিন্তু আমি চাই তুমি শান্ত থাকবে এবং আমার কথা শেষ হওয়া পর্যন্ত কোনো কথা বলবে না। গি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। বিপ্লব বিছানায় বসে আমার হাত ধরল। অনু, আমি তোমাকে ধোঁকা দিইনি। আমি তোমাকে কখনো ধোঁকা দেব না। কিন্তু আমি সত্যি একটা গোপন কথা লুকিয়ে রেখেছি। মায়া আমার সহকর্মী, কিন্তু সে আসলে আমাদের জীবনে অন্য একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। গে। আমি ভ্রু কুচকালাম। কি উদ্দেশ্য? বিপ্লব আরও শ্বাস নিল। অনু, মনে আছে আমাদের বিয়ের সময় আমি তোমাকে বলেছিলাম যে আমি অনাথ, আমার কোনো পরিবার নেই? আমি মাথা নাড়লাম। আমি মিথ্যা বলেছিলাম। আমার একটা পরিবার ছিল। আমার বাবা, মা এবং একটা বোন ছিল, কিন্তু আমরা অনেক বছর আগে আলাদা হয়ে গিয়েছিলাম। আমার বাবা খুব কঠোর মানুষ ছিলেন। আমরা ভাই বোন তার শাসন মেনে চলতে পারতাম। আমার বোন পালিয়ে গিয়েছিল। আমিও তার কিছুদিন পর পালিয়ে আসি। আমি কখনো আমার পরিবারের সাথে যোগাযোগ করিনি। তারাও আমাকে খুঁজে বের করার চেষ্টা করেনি গিয়ে। আমি অবাক হয়ে শুনছিলাম। তুমি কখনো আমাকে বললেনি কেন? কারণ আমি লজ্জিত ছিলাম, বিপ্লব বলল। আমি ভয় পেয়েছিলাম যে তুমি হয়তো আমাকে অন্য চোখে দেখবে, আর আমি পুরনো জীবন পিছনে ফেলে আসতে চেয়েছিলাম। কিন্তু এর সাথে মায়ার কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করলাম। বিপ্লব গভীর শ্বাস নিল। মায়া আমার বোন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কি? হ্যাঁ, বিপ্লব বলল। আমি মাস কয়েক আগে একটা পুরানো বন্ধুর সাথে দেখা করেছিলাম, যে আমাদের শহরে এসেছে। সে আমাকে বলল যে সে মায়ার সাথে দেখা করেছে। আমি তখন জানলাম যে মায়া এখন একজন অভিনেত্রী হয়েছে। আমি তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমি তোমাকে বলিনি, কারণ আমি নিশ্চিত ছিলাম না সে আমার সাথে দেখা করতে চাইবে কিনা। আগে তাই তুমি থিয়েটার গ্রুপে যোগ দিলে? আমি জিজ্ঞেস করলাম। বিপ্লব মাথা নাড়ল। না, আমি আগে থেকেই থিয়েটার করতাম। এটা সংযোগ যে মায়াও একই গ্রুপে যোগ দিল। আমি তাকে প্রথম দিন দেখে চিনতে পারি। আমরা কথা বলি এবং সিদ্ধান্ত নেই যে আমরা আবার সম্পর্ক গড়ে তুলব।
কিন্তু আমরা এটাও সিদ্ধান্ত নেই যে আমরা এখনই কাউকে বলবো না, কারণ আমরা আমাদের বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করছি। অমি, আমাকে বললিনি কেন? আমি জিজ্ঞেস করলাম। এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি ভয় পেয়েছিলাম যে তুমি রেগে যাবে যে আমি তোমার কাছে ২০ বছর ধরে এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছি। বিপ্লব বলল, আমি ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমরা আমাদের বাবা মাকে খুঁজে পেতে চেয়েছিলাম। তারপর আমি সবাইকে একসাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। আমি চুপ করেছিলাম। আমার মাথার ভেতর অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ২০ বছর! বিপ্লব আমার কাছে তার পরিবারের কথা ২০ বছর লুকিয়ে রেখেছে। আমি জানি তুমি রাগ করেছ। বিপ্লব বলল, আমি তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম গো। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি রাগ করিনি বিপ্লব, আমি শুধু অবাক হয়েছি। তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে বুঝতাম। বিপ্লব আমাকে জড়িয়ে ধরল। আমি জানি আমি ভুল করেছি। আমি আর কখনো তোমার কাছে কিছু লুকাবো না আগে। আমি তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম। আচ্ছা, তাহলে এখন কি করবে? তোমরা কি তোমাদের বাবা মাকে খুঁজে পেয়েছ? বিপ্লব মাথা নাড়ল। না, আমরা এখনও খুঁজছি, কিন্তু আমরা কিছু তথ্য পেয়েছি। তারা এখন কলকাতায় আছেন বলে মনে হয় গিয়ে। অবাক করার মতো, পরের মাসে আমরা সবাই, আমি, বিপ্লব, অভিজিৎ, সমিতা এবং মায়া কলকাতায় গেলাম। বিপ্লব আর মায়া তাদের বাবা মার ঠিকানা খুঁজে পেয়েছিল। আমরা একটা ছোট বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। বিপ্লব কম্পিত হাতে কলিং বেল বাজালো। দরজা খুলে গেল। এক বৃদ্ধ মহিলা আমাদের দিকে তাকালেন। প্রথমে তিনি কিছু বুঝতে পারলেন না, তারপর তার চোখ বড় হয়ে গেল। বিপ্লব, মায়া। বিপ্লব আর মায়া বলল, মা। সেদিন অনেক কান্নাকাটি হলো, অনেক আলিঙ্গন, অনেক গল্প। তিনি বললেন, এটা আমার পিতামহের। আমি সম্প্রতি এটা খুঁজে পেয়েছি। আমি মনে করি এটা এখন তোমাদের জানা উচিত। কি? তিনি বাক্সটা খুললেন। ভেতরে অনেক পুরানো কাগজপত্র, ফটোগ্রাফ এবং একটা ছোট ডায়েরি ছিল। তিনি ডায়েরিটা বের করলেন। এটা আমার পিতামহের ডায়েরি। তিনি ব্রিটিশ আমলে একজন গুপ্তচর ছিলেন গো। আমরা সবাই অবাক হয়ে শুনছিলাম। বিপ্লবের বাবা ডায়েরি থেকে পড়তে শুরু করলেন। এটা ছিল একটা অবিশ্বাস্য গল্প। একজন মানুষের, যিনি তার দেশের জন্য নিজের জীবন বিপন্ন করেছিলেন, যিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং অনেক গোপন তথ্য সংগ্রহ করেছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বিপ্লবের বাবা বললেন তিনি এই ডায়েরিতে লিখেছেন যে তিনি একটা গুপ্ত ধন লুকিয়ে রেখেছিলেন, যা ব্রিটিশরা তাদের সাথে নিয়ে যেতে চেয়েছিল। গুপ্ত ধন? আমরা সবাই একসাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বিপ্লবের বাবা বললেন, এটা কোথায় লুকিয়ে আছে সেটাই ডায়েরিতে একটা সংকেতের মধ্যে লেখা আছে। আমি এই সংকেত বুঝতে পারিনি, কিন্তু হয়তো তোমরা পারবে। সেদিন থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো, একটা গুপ্তধন খোঁজার যাত্রা। বিপ্লব, মায়া, আমি এবং অভিজিৎ, যে এখন কলেজে ইতিহাস পড়ে, আমরা সংকেত বুঝতে চেষ্টা করছিলাম। একদিন অভিজিৎ একটা আবিষ্কার করল। এটা একটা ম্যাপ। সে চিৎকার করে উঠল। ডায়েরিতে এই চিহ্নগুলো একটা ম্যাপ তৈরি করে এবং ম্যাপটা পশ্চিমবঙ্গের একটা অংশের। আমরা ম্যাপটা বুঝতে পারলাম এবং এটা আমাদের একটা পুরানো মন্দিরের দিকে নিয়ে গেল, যা এখন ধ্বংসাবশেষ। সেখানে আমরা আরও সংকেত খুঁজে পেলাম, যা আমাদের মন্দিরের নিচে একটা গুহার দিকে নিয়ে গেল। এটা ছিল এক বিস্ময়কর যাত্রা, একটা পারিবারিক অ্যাডভেঞ্চার, যা আমাদের সবাইকে আরও কাছাকাছি নিয়ে এলো। মন্দিরের গুহায় আমরা যা খুঁজে পেলাম তা শুধু সম্পদই নয়, পুরানো সোনা,
মূল্যবান রত্ন এবং অন্যান্য ঐতিহাসিক সম্পদ। কিন্তু আমরা খুঁজে পেলাম আমাদের পারিবারিক ইতিহাসের একটা সম্পূর্ণ পরিচয়। বিপ্লবের পিতামহ শুধু একজন গুপ্তচরী ছিলেন না, তিনি ছিলেন একজন নায়ক যিনি তার দেশের জন্য লড়াই করেছিলেন এবং যিনি তার পরিবারের জন্য একটা উত্তরাধিকার রেখে গেছেন। সাহস, দেশপ্রেম এবং ন্যায়বোধের উত্তরাধিকার। যেদিন আমরা গুপ্তধন উদ্ধার করলাম, সেদিন বিপ্লব আমাকে জড়িয়ে ধরে বলল, অনু, আমাদের পরিবারের ইতিহাসের জন্য আমি গর্বিত, কিন্তু আমি সবচেয়ে বেশি গর্বিত তোমার জন্য। তুমি আমাকে বিশ্বাস করেছিলে, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমার পাশে ছিলে। গো, সেদিন সন্ধ্যায় আমরা সবাই, বিপ্লব, আমি, অভিজিৎ, সুমিতা, মায়া এবং বিপ্লবের বাবা মা একসাথে দেশের স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিকদের সম্মানে একটা মিউজিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিলাম, যেখানে বিপ্লবের পিতা, ডায়েরি এবং অন্যান্য ঐতিহাসিক জিনিস রাখা হবে। এই যাত্রায় আমি শিখলাম যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমরা হারিয়ে যেতে পারি, ভুল বুঝতে পারি, মিথ্যা বলতে পারি, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা আমাদের একত্রিত করে, ভালোবাসা আমাদের উদ্ধার করে। আজ আমি সেই ফোন ও ডেটিং অ্যাপের ঘটনার কথা ভাবলে হাসি। আমি কল্পনাও করতে পারিনি যে সেই ছোট্ট ঘটনা আমাদের কোথায় নিয়ে যাবে। যদি আমি বিপ্লবকে সন্দেহ না করতাম, যদি আমি তার ফোন